হৈমির কথার আদি অন্ত কিছুই বুঝতে পারল না সূচনা। বোকা চোখে চঞ্চলিত মেয়েটার দিকে কয়েক পল তাকিয়ে রইল। রুদ্র তার স্বভাবস্বরূপ এগিয়ে এসে মাহিরের দিকে হাত বাড়িয়ে দিল। মাহিরও সৌজন্যপূর্ণ হেসে হ্যান্ডশেকের জন্য হাতে হাত মেলালো। এর দৃশ্য দেখে যেন হালকা করে মরে গেল হৈমি। চোখে বড় বড় করে ঘন ঘন নিঃশ্বাস ফেলল সে। সূচনার কানে ফিস ফিস করে বলল, ভাবি, ও ভাবি, এটা কি হচ্ছে? সূচনা মুচকি হেসে বলল, আমার ভাইয়া রুদ্র। হৈমিকে কথাটা বলেই রুদ্রকে বলল, ভাইয়া ও হৈমি, ওনার বোন। সূচনার কণ্ঠস্বর কর্ণগোচর হলেও হৈমির দিকে ফিরে তাকালো না রুদ্র। মাহেরকে বাড়িতে ঢোকার ইশারা করে সে গট গট পায়ে বাড়ির ভেতর চলে গেল। মাহের কিছুটা অবাক হলো। সূচনা বলল, কিছু মনে করবেন না ভাইয়া, আসলে মেয়েদের সঙ্গে মিশতে পারে না, আমার সঙ্গে অপ্রয়োজনীয় কথাবার্তা কম বলে। মাহের স্মিত হেসে বলল, ইটস ওকে, রুদ্র সম্পর্কে কিছুটা জানি। হৈমি না শব্দ উচ্চারণ করে মৃদু আর্তনাদ করল। চমকে তাকালো মাহের, সূচনা উভয়ই। তাদের চমকানো চাহনি দেখে হৈমি মাথা ধরে বলল, আমার মাথা ঘুরছে ভাইয়া, গলা শুকিয়ে গেছে, আমি পানি খাবো। বিচলিত হয়ে মাহের বলল, আই থিঙ্ক রুদ্রকে দেখে ঘাবড়ে গেছে। তীব্র লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল সূচনার। সত্যি তার ভাইটা এমন বেশভূষায় থাকে? অপরিচিতরা প্রথমে দেখায় ভয় পাবারই কথা, অথচ লম্বায় ফর্সায় দেহের সুঘটনে একজন তামিল হিরোর চেয়ে কম নয় তার ভাই। লজ্জায় থমথমে মুখ করে দুজনকে বাড়ির ভেতরে নিয়ে গেল সে। বাড়ির ভেতর গিয়ে মাহির বেশিক্ষণ দেরি করল না। বিকেলের দিকে হৈমিকে নিয়ে যাবে। এখন তার কিছু কাজ রয়েছে, তাই চলে যাবে। সূচনার দাদিনের জোরাজুরিতে শুধু দুপুরের খাবার খেলো। খাওয়া শেষে কয়েক মিনিট বসে বেরিয়ে পড়ল। তাকে গেট পর্যন্ত এগিয়ে দিল সূচনা। গেট থেকে বিদায় নেওয়ার পূর্বে হঠাৎ সূচনার খুব কাছে এসে শীতল কণ্ঠে মাহির বলল, আপনি খুবই যত্নশীল সূচনা। মাত্র 1 ঘন্টাতে আপনার যত্নশীল আচরণে অভিভূত হয়ে গেছি। নিজেরও যত্ন নেবেন, আসছি। মাহির চলে গেল। বেসামাল করে গেল সূচনা নামক ভগ্ন হৃদয়ের অধিকারিণীর হৃদস্পন্দনকে। কেউ একজন অযত্নে তার হৃদয় ভেঙেছে, কেউ একজন সে ভাঙা হৃদয় জোড়া লাগাতে যত্নের হাত বাড়িয়ে দিয়েছে। এটাই জগতের নিয়ম, কেউ গড়ে কেউ ভাঙে। হৈমি দাদিনের সঙ্গে দারুণ গল্প জমিয়েছে। দাদিনের তাকে বেশ লেগেছে। গুমট পরিবেশে থাকতে থাকতে মনটা বেশ তিক্ত ছিল তার। আজ হৈমিকে পেয়ে সমস্ত তিক্ততা চলে গেল। গল্পের ফাঁকে হঠাৎ রুদ্র প্রসঙ্গ এলো। কথায় কথায় হৈমি জানতে পারল রুদ্রদের ঢাকায় 2টো বাড়ি, একটা গার্মেন্টসের বিজনেস আছে। বাড়ি দুটোর একটিতে ছোট চাচার পরিবার রাফিদের স্ত্রীর সন্তান থাকে, আর একটি ভাড়া দেওয়া। দেশের বাইরেও একটি ফ্যাশন গার্মেন্টস বিজনেস আছে। দেশের ব্যবসা সামলায় বড় চাচা দিলওয়ারের বড় ছেলে রাদীপ শেখ এবং ছোট চাচা রিজওয়ান শেখ। বিদেশের ব্যবসা সামলায় রুদ্রর বাবা রিদওয়ান শেখ। রুদ্রর এসবে মন নেই। গত বছর মাস্টার্স কমপ্লিট করে ভবঘুরে জীবন কাটাচ্ছে সে। ব্যথিত সরে দাদিন কথাগুলো বলতেই পিট পিট করে তাকিয়ে হৈমি বলল, উনি বিজনেসে মন দিলে গুন্ডামি কে করবে দাদিন? অট্ট হাসিতে ফেটে পড়ল দাদিন। সূচনা এসে বলল, কতদিন পর তোমার হাসি শুনছি দাদিন। হাসবো না? মেয়েটা কেমন তোতা পাখির মতন কথা বলে দেখো। তোরা তো সারা বছরই বোবা পাখি হয়ে থাকিস। হৈমি বলল, তোমরা কি ভালো। আম্মু আর ভাইয়া শুধু শুধু আমাকে শাসন করলো, ভয় দেখালো। বলল, হৈমি একদম বেশি কথা বলবে না। হৈমি কুটুম বাড়ি যাচ্ছ, রয়ে শয়ে কথা বলবে। হৈমি আমি যেন না শুনি ও বাড়িতে তোমার বাচালতার জন্য মন্দ কথা হয়েছে। উফ, পাগল করে দিয়েছিল দুজন মিলে। তুমিই বলো ভাবি, তুমি বলো দাদিন। এই যা জিভ কেটে পুনরায় বলল, আম্মু ভাইয়া দুজনই তোমাদেরকে আপনি সম্বোধন করতে বলেছে, কিন্তু আমি তো সবাইকে আপনি বলতে পারি না। শুধু যারা সম্পর্কে দুলাভাই হয় আর একদম অপরিচিত হয় তাদের আপনি করে বলি। আমার কোনটা বেয়াইকেও আপনি বলতে পারবো। তোমাদের তুমি বললে মাইন্ড করবে? ভাববে, ইস মেয়েটা কি বেয়াদব, ম্যানারলেস। সূচনা এসে তার পাশে বসলো। আলতোভাবে গাল টিপে দিয়ে বলল, একদম ওসব ভাববো না, তুমি করেই বলো। শুধু ভাইয়াকে আপনি বলো, সে খুব রাগী মানুষ তো। দাদিনও সম্মতি দিল। বলল, তুমি বড় মিশুক মেয়ে, তোমার কথায় ভিমরি খাওয়া যায়, রাগ করা যায় না। কিন্তু ওই আমাদের কপালের দোষ, অকারণে রেগে যায় নাতিটা। হৈমি ভীষণ সিরিয়াস হয়ে বসলো। ফিস ফিস কণ্ঠে বলল, আমার কাছে একটা ওষুধ আছে রাগ কমানোর। সূচনা বলল, কি? বেয়াই মশাইকে বিয়ে করিয়ে বউ নিয়ে আসো।
বউ কিন্তু আমার মতো সুন্দরী কিউটের ডিব্বা হতে হবে। রোজ সকালে ঘুম থেকে উঠে কিউটনেস ভরা বইয়ের মুখ দেখবে আর ঘুমাতে যাওয়ার আগে দেখবে, ব্যাস রাগ কমে পানি হয়ে যাবে। খিলখিল করে হাসতে লাগলো হৈমি। তার কথা শুনে প্রথমে হকচকিয়ে গেলেও পরে সূচনা হেসে ফেলল। দাদিন ভ্রুকুচকে ভাবুক কণ্ঠে বলল, ও সূত্রা মন্দ না, এমন গুরুত্বপূর্ণ একটা কথা তো আমার মাথায় আসেনি। হৈমিকে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখালো সূচনা। ঘুরতে ঘুরতে হৈমি তার ছোটবেলার গল্প করলো। আম্মু ভাইয়ের সম্পর্কে অনেক অজানা কথাও জানালো। মাহিরের সম্পর্কে অনেক কিছুই জানলো সূচনা। যা কেবল তাকে ভালো লাগা উপহার দিল। অনুভব করলো তার মনের বিষাদ বিষাদ অনুভূতি অনেকটাই কমে এসেছে। কেমন অদ্ভুত নতুন অনুভূতিতে হৃদয় সিক্ত হচ্ছে। হঠাৎ হৈমি তার হাত ধরল, বলল, ভাবি তোমার শাড়ি আছে? সূচনা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। হৈমি আনন্দিত হয়ে বলল, আমি শাড়ি পরবো, তুমি তোমার ফোনে সুন্দর করে ছবি তুলে দিবে আমায়। আমার পার্সোনাল ফোন নেই, আম্মুর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যাব, ছবিগুলো দিয়ে দিবে কেমন? সূচনা মাথা তুলিয়ে বলল, হাসলো, মনে মনে বলল, ভাই বোনে আকাশ পাতাল পার্থক্য থাকলেও মনের দিকে দুজনই অনন্য। মাহির যেমন ভীষণ ম্যাচিওর, হৈমি তেমন ভীষণ ইম্যাচিওর। হৈমিকে শাড়ি পরিয়ে সাজানোর পর মুগ্ধ হয়ে গেল সূচনা। চিবুক ছুঁয়ে অভিভূত কণ্ঠে বলল, একদম পুতুলের মতো লাগছে। হৈমি নিজের প্রশংসা শুনতে যেমন খুবই ভালোবাসে, তেমনি নিজের প্রশংসা নিজে করতেও ভালোবাসে। তাই বলল, আমি জানতাম তুমি আমাকে ঠিক এটাই বলবে। আম্মু থাকলে সেও সেম কথা বলতো। আচ্ছা, বিয়ামশাই আমাকে এভাবে দেখে নিশ্চয়ই রেগে থাকতে পারবে না, আমাকে তার কাছে নিয়ে চলো। আতকে উঠল সূচনা, বড় বড় করে তাকিয়ে বলল, একদম না হৈমি, ভাইয়া ভীষণ রাগী। আমার আরও ছোট ছোট ভাই আছে, কাজিন ব্রাদার, ওদের সঙ্গে আলাপ করিয়ে দেব। তোমার যত মজা ওদের সঙ্গে করো, কিন্তু ভাইয়া না। ঠোঁট ফুলিয়ে বসে রইল হৈমি, বিড়বিড় করে বলল, আমার তো গুন্ডাটাকেই চাই। সূচনা মোবাইল এনে হৈমির গুটি কয়েক ছবি তুলল। মাঝপথে মাহির কল করায় ছবি তুলায় বাধা পড়ল। হৈমি শাড়ি পরেছে শুনতে রেগে গেল মাহির। তাকে শান্ত করল সূচনা। আকাশে মেঘ গুড় করছে, দুপুরের কড়া রোদ সময়ের তালে তালে মিলিয়ে গেছে। হিমশীতল হাওয়া বইছে চারদিকে। এই বৃষ্টি নামলো বলে ফোনে ব্যস্ত সূচনাকে রেখে বেরিয়ে গেল হৈমি। বৃষ্টি নামবে, তাকে ভিজতে হবে। নতুন বাড়ি, নতুন শাড়ি, নতুন ছাদ, রোমান্টিক ওয়েদার পুরো জমে যাবে। শাড়ি জড়ানো, বৃষ্টি মাখানো বিকেল উপভোগ করতে হবে। তার একটি স্বভাব হচ্ছে, যখন যা ইচ্ছে হবে তাই করবে। মাঝরাতে ঘুরতে ইচ্ছে করলে ছাদে চলে যাবে। কিছুক্ষণ আপন মনে ঘোরাঘুরি করার পর মনে হবে ছাদের পাশের আম গাছটায় ভূত টুত জাতীয় কিছু একটা আছে। মনে হওয়া মাত্র দৌড়ে নিচে নামলো। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে কখনো হোঁচট খেয়ে পড়ে যাবে। কান্নাকাটি করে আম্মু ভাইয়ের ঘুম ভাঙিয়ে বকা খাবে বিরতিহীন। ভর দুপুরে সাইকেল নিয়ে শহরে বের হতে ইচ্ছে করবে। রোদে পুড়ে ঘুরে লাল টকটকে হয়ে বাড়ি ফিরবে। সন্ধ্যা নামতেই জ্বর ঠান্ডায় একাকার অবস্থা। রাত বিরেতে হুটহাট আইসক্রিম খেতে মন চাবে। বাড়িতে থাকলেও খাবে না, লুকিয়ে চুরিয়ে বের হবে। দোকান খোলা থাকুক বা না থাকুক, সে আইসক্রিম খাবে। প্রয়োজনে দোকানির বাড়ি গিয়ে হামলা করবে। দোকানি মনে মনে তাকে গালমন্দ করবে। আইসক্রিম নিয়ে ফেরার পথে সে বলবে, মামা আপনি যে মনে মনে আমাকে গালি দিয়েছেন, এতে আমি একটুও মাইন্ড করিনি। মামা হতভম্ব হয়ে তাকাবে। সে খিলখিল করে হাসতে হাসতে সাইকেল টান দেবে। এরকম আরও অসংখ্য ইচ্ছে হুটহাট মনে জাগে। সকল ইচ্ছে পূরণও করে সে। তার জীবনের একমাত্র শখ নিজের ইচ্ছেগুলোকে পূর্ণতা দেওয়া। এমন স্বভাব লোকের কাছে বদ অভ্যাস হলেও তার কাছে উত্তম অভ্যাস বলে মনে হয়। তার ভাষ্যমতে প্রত্যেকটা মানুষেরই নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া উচিত, লোকের কথাকে নয়। লোকে না হয় দুটো মন্দ কথা বলবে, তাতে তো আর তার গায়ে ফোসকা পড়বে না। এ মুহূর্তে তার ইচ্ছে হয়েছে বৃষ্টিতে ভিজতে 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 রোমান্টিক মুডে চলে যেতে। দুহাত মেলে সাবধানে পা ফেলে পুরো ছাদ জুড়ে ঘুরে বেড়াতে। বাড়ির মতো নিশ্চয়ই ছাদটাও অনেক বড়। ছাদে পা রাখতে ঝিরঝিরে বৃষ্টিতে প্রাণবন্ত মনটা খুশিতে আত্মহারা হয়ে গেল। ছুটে গিয়ে আকাশের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে ঘুরতে শুরু করলো। দু হাত দুদিকে মেলে দেওয়াতে শাড়ির লম্বা আঁচলখানা মেঝেতে লুটোপুটি খেলো। ঝিরিঝিরি বৃষ্টি কয়েক মুহূর্ত পরই ঝুমঝুম বৃষ্টিতে পরিণত হলো। হৈমি এবার ঘুরতে ঘুরতে চিৎকার করে বলতে লাগলো, আয় বৃষ্টি ঝেপে ধান দিব মেপে। বাকিটা বলার পূর্বে আঁচলে পা আটকে ধপাস করে মেঝেতে পড়ে গেল। কোমরে হালকা লাগলো, খুব লাগলো। এমন সময় চোখ গেল ডান পাশের কোণার দিকে। শটান হয়ে পিছনমুখী হয়ে দাঁড়িয়ে আছে রুদ্র, ঠিক যেন সুঠাম দেহের রোবট একটা।
কষ্টে ভারাক্রান্ত মনে হৈমি সেদিকে তাকিয়ে উচ্চস্বরে গাইতে লাগলো। আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, ধানের ভিতর পোকা, রুদ্র বেয়াই বোকা। ভ্রুকুচকে গম্ভীর চেহারায় পেছনে তাকালো রুদ্র। ঝুম বৃষ্টিতে ভিজে একাকার শরীর তার, চুল দাড়ি সবটাই পানির ছোঁয়ায় নুইয়ে রয়েছে। সিগারেটে পোড়া গোলাপি ঠোঁট জোড়া বৃষ্টির ছোঁয়ায় ভীষণ স্নিগ্ধ লাগছে। সেদিকে তাকিয়ে হৈমি বলল, বোকা না হলে কি আর অমন সুন্দর ঠোঁট দুটো জঙ্গলের ভেতরে লুকিয়ে রাখে কেউ? কান দুটো গরম হয়ে গেল রুদ্রর। দৃষ্টি ভঙ্গিতে বাম দিকে থুতু ফেলে এমনভাবে হৈমির দিকে এগুলো যেন 2 পায়ে নয় 4 পায়ে হেঁটে এলো সে। হৈমির বুকের ভেতর হৃৎপিণ্ডটা তড়াক করে লাফিয়ে উঠল। তাকে ওঠার সময়টুকু দিল না রুদ্র। নিমেষেই তেড়ে এসে তার এক কাঁধ চেপে ধরে চিৎকার করে উঠল, অসভ্য, বেয়াদব, বাজে মেয়ে। শক্তপোক্ত হাতে চেপে ধরায় ব্যথায় কুকিয়ে উঠল হৈমি। সঙ্গে সঙ্গে রুদ্র তাকে ছেড়ে পেছন ফিরে বড় বড় করে শ্বাস ছাড়ল। ঠান্ডা আবহাওয়াতে রিল্যাক্স হতে ছাদে এসেছিল। অসভ্য মেয়েটা এসে বিরক্ত করায় মায়া খুব গরম হয়ে গেছে। হৈমি শাড়ি জড়িয়ে ধরে উঠে দাঁড়ালো। রুদ্র ধীর পায়ে আবারও রেলিংয়ের কাছে গেল। বার কয়েক ঠোক গিলে নিজেকে স্বাভাবিক করে নিল হৈমি। মনে তীব্র সাহস জগিয়ে রুদ্রর পাশে গিয়ে দাঁড়ালো। বলল, এই যে শুনুন, আপনি নিজেকে কি মনে করেন? আমি অসভ্য, বেয়াদব, বাজে মেয়ে? তাহলে আপনি কি? দেখুন, নেহাতি আমি একটা ভদ্র মেয়ে, তাই মাইন্ড করলাম না। অন্য কেউ হলে আপনাকে এক্ষুনি ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে ভবলীলা সাঙ্গ করে দিত। রুদ্রের ভবলীলা সাঙ্গ হওয়ার বদলে অকস্মাৎ হৈমির ভবলীলা সাঙ্গ হয়ে গেল। অকস্মাৎ গালে ঠাস করে একটা থাপ্পড় মার দিয়েই ক্ষান্ত হলো না রুদ্র। এক হাতে ছো মেরে মেয়েটাকে টেনে ছাদের নিচে ফেলে দিতে উদ্যত হলো। ভয়ে চোখ মুখ অন্ধকার করে চিৎকার দিল হৈমি। 2 হাতে রুদ্রর একটি হাত খামছে ধরে হাউ মাউ করে কেঁদে দিল। ভয়ে পা ছোড়াছুড়ি করতে করতে বারবার বলল, আম্মু, ভাইয়া। এতে রুদ্রের কোনো ভাবান্তর হলো না। সে আরামসে দাঁড়িয়ে রইল রেলিংয়ের এক পাশে। এক হাত সন্তর্পণে পকেটে গুজে দিল, আরেক হাত রেলিংয়ের ও পাশে হৈমির জীবন রক্ষা করতে ব্যস্ত। বৃষ্টি না পড়লে একটা সিগারেট ধরালে পরিস্থিতিটা সুন্দরভাবে উপভোগ করা যেত। তবুও মন্দ লাগছে না ভেবেই হৈমির চেপে রাখা হাতটা একটু নাড়া দিল। অমনি আবারও মজাদার একটি চিৎকার ভেসে এলো হৈমির মুখ থেকে। রুদ্র অনুভব, বহু বছর পর তার বুকে অদ্ভুত আনন্দ অনুভূতি হচ্ছে। হাসতে ইচ্ছে করছে ভীষণ রকম। খুব কষ্টে নিজের গাম্ভীর্যতার সহায়তায় হাসিটুকু আড়াল করে নিল। এদিকে যে হাত পায়ের ছোড়াছুড়িতে হৈমির আঁচল খুলে শাড়ির কুচি অর্ধেক খুলে গেল, তার কি হবে? কোন দিকে মায়া করে কাঁদবে মেয়েটা? সে না হয় বেশ বেয়াই মশাইয়ের সঙ্গে একটুখানি মশকরাই করেছিল, তাই বলে তিনি তার জীবন ইজ্জত দুটোই নিয়ে মশকরা করবে? ঝুমঝুম বৃষ্টি দমকা হাওয়ার বেগে বড্ড বেসামাল হয়ে পড়তে লাগলো। ঠিক যেমন নতুন প্রেমে পড়ার পর কপোতিদের মন বেসামাল হয়ে পড়ে। হৈমি ঝুলছে তার আধখোলা শাড়িটাও। চারদিকে থেকে শীতল স্পর্শের ঝাপটা এসে ছুঁয়ে দিচ্ছে ওকে। শরীর হিম হয়ে মরা মানুষদের মতো অবস্থা। ঠোঁটজোড়া ভীষণ রকম কাঁপছে। কাঁপতে কাঁপতে রুদ্রর হাতে মাথা ঠেকালো হৈমি। ঠোঁট নাড়িয়ে ব্যর্থ কণ্ঠে বলল, আমার শাড়ি খুলে যাচ্ছে, আমার খুব শীত লাগছে। আজ আমার জীবন, সম্মান দুটোই আপনার হাতে। হৈমির নাস্তানাবুদ কণ্ঠ কর্ণপাত হতেই বিস্মিত চোখে তাকালো রুদ্র। এমন একটি দৃশ্য দেখল যে অকস্মাৎ তার বলিষ্ঠ দেহের সর্বশক্তি নিঃশেষ হয়ে শ্বাসরোধ হয়ে আসলো। নাক দিয়ে বেরোলো উত্তপ্ত নিঃশ্বাস, কান দিয়ে নির্গত হলো উষ্ণ হাওয়া। অনুভব করলো তার পুরুষালী চিত্ত ক্রমান্বয়ে চঞ্চল হয়ে উঠছে। সে অনুভূতিটা ইতিপূর্বে কখনোই অনুভব করেনি সে। ভুল হয়ে গেল, বিরাট বড় ভুল। যে হাত হৈমির দখলে, সে হাত উঠানোর চেষ্টা করে অপর হাত বাড়িয়ে হৈমির হাত ধরে একটানে ছাদের এ পাশে আনলো। অর্ধেক শাড়ি রেলিংয়ের ও পারেই রয়ে গেল। ধরধর করে কাঁপতে কাঁপতে রেলিংয়ে হেলান দিয়ে বসলো হৈমি। মাথা তার নিচের দিকে, তার অর্ধেক শরীর উন্মুক্ত। একজন প্রাপ্তবয়স্ক যুবক পুরুষের পুরুষালী চিত্ত চঞ্চল করার জন্য একটি অর্ধনগ্ন বৃষ্টি স্নাত কিশোরীর শরীর যথেষ্ট। রুদ্র ব্যতিক্রম হয়নি। হৈমি সূচনার শাড়ি পরেছে, তাই ব্লাউজটা সূচনার মাপের। ফলশ্রুতিতে হৈমির শরীরে তা বেশ ঢিলে ঢালা হয়েছিল। শাড়ির আড়ালে সেটুকু বোঝা না গেল শাড়িবিহীন স্পষ্ট হয়ে উঠল। ব্লাউজের ফাঁক ফোকর দিয়ে বক্ষবন্ধনীতে দৃষ্টি পড়তে দম আটকে এলো। হতদন্ত করে শাড়ির আঁচল টেনে আনলো রুদ্র। চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে হৈমির উদর থেকে পেঁচিয়ে দিয়ে
বিড় করে বকতে বকতে ছাদ থেকে নিচে নেমে গেল। এরপর খুব বেশি সময় অতিবাহিত হলো না। ছাতা মাথায় সূচনা এলো ছাদে। ভয় কাতরে কণ্ঠে ছুটে এসে হৈমির কাঁধ স্পর্শ করল সে। বলল, হৈমি, এই হৈমি, কি হয়েছে তোমার? হৈমির থেকে সাড়া পেল না। মেয়েটা সাড়া দেওয়ার অবস্থাতেই নি। সে শুধু আলগোছে নিজের দেহটা ছেড়ে দিল। সূচনা ভয়ে শিউরে উঠে একবার চিৎকার করল, হৈমি। বেডে নিশ্চল দেহে ঘুমিয়ে আছে হৈমি। পাশে থার্মোমিটার হাতে বসে বসে মাহির। মা হামিদা রুমে ঢুকতে ঢুকতে বিচলিত কণ্ঠে বলল, বাবু কত জ্বর? 104 ডিগ্রি। মুখে আঁচল চেপে কাঁদতে কাঁদতে বেডে এসে বসলো হামিদা। হৈমির গালে আলতো ছুঁয়ে বলল, বাবু দেখতো এটা কিসের দাগ? চিন্তান্বিত হয়ে হৈমির লালচে গালের দিকে তাকিয়ে রইল মাহির। গম্ভীর কণ্ঠে বলল, জ্ঞান ফিরুক, ওর মুখ থেকেই শুনবো। এঙ্গেজমেন্টটা পিছিয়ে দে বাবু, আমার খুব খটকা লাগছে। এবার আমি চিন্তা ভাবনা করতে চাই। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল মাহির। বলল, আগেই পিছিয়ে দেওয়া ঠিক হবে না আম্মু। হৈমি সুস্থ হয়ে উঠুক। রুম ছেড়ে বেরিয়ে গেল মাহির। ইতিমধ্যে সূচনার অসংখ্য মেসেজ এসে ভিড় হয়ে জমিয়েছে। প্রতিটা মেসেজে বুঝিয়ে দিচ্ছে হৈমির জন্য তার উদ্বিগ্নতার মাত্রা। গভীর শ্বাস ফেলল সে। নিজের রুমে গিয়ে কল করলো সূচনার নাম্বারে। সঙ্গে সঙ্গে রিসিভ হলো। ও পাশ থেকে প্রচণ্ড উৎকণ্ঠিত গলার স্বর ভেসে এলো, হৈমি কেমন আছে? ওর জ্বর কমেছে? আন্টি কি খুব টেনশন করছেন? আসলে আমি বুঝতে পারিনি ও কখন ছাদে গেল। আপনি শান্ত হন সূচনা। মাহেরের শীতল কণ্ঠস্বর শুনতেই চুপ করল সূচনা। শান্ত গলায় বলল, আই এম সরি, আমি খুব অন্যায় করেছি। আমি ওর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি। আলতো হেসে মাহির বলল, আপনি ভীষণ বোকা সূচনা। এমন বোকামি করবেন না। আপনি কোনো অন্যায় করেননি। আমার বোনটাকে আমি জানি। আই বিলিভ দ্যাট ওর ভুলের শাস্তি ও পেয়েছে। শঙ্কিত কণ্ঠে সূচনা বলল, মানে? অসময়ে বৃষ্টিতে ভেজা তো সঠিক কাজ নয়, তাই না? আমি কি আসবো ওকে দেখতে? অনুমতি দিলে তো তখনই নিয়ে আসতাম, যখন আসার জেদ করেছিলেন। আমি চাই আপনি একদম বধূ বেশে আমার বাড়িতে পা রাখুন। অস্বস্তি ভরা কণ্ঠে সূচনা বলল, রাখছি। সূচনা রাখছি বললে ফোনটা কাটলো মাহের। আনমনেই ভাবল, আপনি লজ্জা পেয়েছেন সূচনা, কিন্তু আমি আপনাকে লজ্জা দেইনি। যা আমি দেইনি আপন মনেই তা পেয়ে আপনি লজ্জা পাচ্ছেন। এর অর্থ দাঁড়ায় আপনি সত্যি ভীষণ বোকা। মাহিরের তীক্ষ্ণ বুদ্ধি অনেক কিছুই টের পেল। তাই পরের দিন ভোরবেলা 2 কাপ কফি বানিয়ে বোনের ঘরে পা বাড়ালো। বেডের পাশে বসে দীর্ঘ সময় ডাকার পর মাথা ধরে উঠে বসলো হৈমি। মাহির মৃদু হেসে বলল, ডিয়ার সিস্টার, জ্বর কমে গেছে? জড়ানো কণ্ঠে হৈমি বলল, ফ্রেশ হয়ে আসছি। 2 মিনিট ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে বেডে এসে বসলো হৈমি। কফির মগে চুমুক দিতে দিতে বোনের মুখশ্রীতে সূক্ষ্ম দৃষ্টি বোলালো মাহের। হৈমি কফির মগ হাতে নিয়ে ভীষণ সিরিয়াস হয়ে বসলো। মাহের বলল, সত্যি ঘটনাটা খুলে বলো। কাল কি হয়েছিল তোমার? কাকে ভয় পেয়েছ? বার কয়েক ঢোক গিলল হৈমি। বলল, ভাবি খুব ভালো ভাইয়া। ভাবির কোনো দোষ নেই। দোষটা কার? কার আবার? ওই জঙ্গলের রাজা গোমরা মুখ রোবট মার্কা পিআইটার। ফালতু বকছ, সিরিয়াসভাবে বলো। ও তোমার গায়ে হাত তুলেছে? হৈমি সবটা খুলে বলল মাহেরকে। সবটা শুনে হৈমির প্রতি স্বাভাবিক রাগ হলো, রুদ্রের প্রতি তীব্র ক্ষোভের সৃষ্টি হলো। কোনো ক্রমে নিজেকে সংযত করে বলল, খুব বেশি চালাও তুমি হৈমি। সরি। এই সরির কোনো মূল্য আছে? তুমি প্লিজ রাগ করো না। রাগ হচ্ছে। হৈমি ভীত কণ্ঠে বলল, আম্মু এঙ্গেজমেন্ট পেছাতে বলেছে কেন? জানি না। তুমি পিছিয়ে নাও। সূচনা ভাবিকেই আমার ভাবি বানাবো। রুদ্রের কারণে বিয়েটা ভেঙে দিলে আর সবার সাথে আমার কোনো পার্থক্য থাকবে না। ওর বাবা মা ভাইয়ের অপরাধের শাস্তি আমি ওকে দেব না। গতকালের ঘটনা তুমি আম্মুর থেকে চেপে যাবে। যদি জিজ্ঞেস করে কি বলবো? বলবে তোমার মতো মেয়েকে সেটা আমার শিখিয়ে দিতে হবে। সেই দিন কি সত্যি আজ এলো? আচ্ছা, আম্মুকে আমি জাস্ট খোল খাইয়ে দেব। মাহের কফির মগে শেষ চুমুক দিয়ে গম্ভীর স্বরে বলল, হৈমি, তুমি আমার বোন। চমকে উঠল হৈমি। ভ্রুকুচকে বলল, হ্যাঁ বোনই তো। এমনভাবে বলছো যেন এটা আজ তুমি জেনে আমাকে জানাচ্ছ। বলে খিলখিল করে হাসতে লাগলো হৈমি। মাহির মৃদু ধমক দিয়ে বলল, স্টুপিডের মতো হাসবে না। আমার বোন হয়ে তুমি গতকাল যেভাবে অপমানিত হয়েছ, ভাবতেই আমার রক্ত ছলকে উঠছে। আমি এই প্রতিশোধ নেব ভাইয়া। কিভাবে নেবে? এখনও পরিকল্পনা করিনি। শাট আপ। হৈমি আহ্লাদ করে বলল, বকছো কেন? ক্রুদ্ধ কণ্ঠে মাহির বলল,
তোমার প্রতিশোধ মানেই তো স্টুপিটের মতো কাণ্ড। শোনো হৈমি, অন্যায় তুমিও করেছো ঠিক, কিন্তু রুদ্র যা করেছে তাকে অপমান বলে, অসভ্যতমাও বলে। এর জবাব ওকে আমি দেব, তোমাকে দিয়ে। পিট পিট করে তাকে হৈমি বলল, কিভাবে? আমি যা বলবে তাই শুনতে হবে তোমায়। মন খারাপ হলো হৈমির, মুখ ভার করে বলল, আমি জানি এখন তুমি চুপ করে থাকতে বলবে, কিন্তু আমি তো চুপ থাকতে পারি না, আমার দম বন্ধ লাগে। নীরবতার চেয়ে বড় জবাব যেমন হয় না, তেমনি বড় অপমানও নেই। আমি তোমাকে তোমার স্বভাবের বিরুদ্ধে যেতে বলছি না, আমি তোমাকে বলছি প্রতিশোধ নিতে। তুমি শুধু এক জায়গায় মুখ বন্ধ রেখে প্রতিশোধ নিতে পারো। উৎসুক হয়ে তাকিয়ে হৈমি বলল, তাই? হ্যাঁ, আজকের পর থেকে রুদ্র নামে তুমি কাউকে চেনো না। আমি কি বলেছি বুঝতে পেরেছ? মাহিরের চোখে চোখ রেখে মাথা নাড়ালো হৈমি, ধীর স্বরে বলল, খুব বুঝেছি। এঙ্গেজমেন্টের 7 দিন পর বিয়ের আয়োজন করা হলো। শেখ বাড়িতে বহু বছর পর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের উপস্থিতিতে চমকপ্রদ এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুরো বংশের একমাত্র মেয়ে সূচনা ভীষণ আদরের। মেয়ের বিয়ে উপলক্ষে 1 মাসের জন্য দেশে এসেছেন রিদওয়ান শেখ, চাচাতো ভাই রাফিদের পরিবার, ছোট চাচা রেজওয়ানের পরিবার, সকলেই উপস্থিত এই বিয়েতে। বিয়েটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। বিদায়ের পূর্বে নবদম্পতিকে মেয়ের বাড়ির সকল আত্মীয় স্বজনদের সঙ্গে পরিচয় করানো হচ্ছে। এই ফাঁকে বান্ধবীদের নিয়ে বিয়ের সঙ্গে ছাদে গেল হৈমি। বিয়াইদের সাথে সকলে মিলে বেশ কিছু ফটোশ্যুট করলো। সময়টা সন্ধ্যার আগ মুহূর্ত। ভাই ভাবিকে রেখে ছাদে আসতে ইচ্ছে করছিল না হৈমির। আসতে বাধ্য হলো রুদ্রর তীক্ষ্ণ দৃষ্টিজোড়া দেখে। এই দৃষ্টিজোড়া আজ নতুন নয়, পুরানো। ঠিক যেদিন থেকে হৈমি তাকে ইগনোর করেছে, সেদিন থেকে রুদ্রর এমন দৃষ্টির শিকার হচ্ছে। প্রথমে ভটকে গেল, পরে আড়ালে গিয়ে খুশিতে নাচানাচি করেছে। মুখ সে বন্ধ রাখতে পারেনি, কথা না বলে টিকতে পারেনি 1 মিনিটও। তবে সে কথাগুলো বলেছে সাদমানের সঙ্গে, সোহান, রোশানের সঙ্গে, 3 কাজিনের সঙ্গে। হৈমির গদগদ ভাবটা যেন সহ্য হচ্ছিল না রুদ্রর। গা জ্বলে পুড়ে খাক হয়ে যাওয়ার মতো অনুভূতি হচ্ছিল। টের পেয়ে ওদের সঙ্গে মেলামেশা বাড়িয়ে দিয়েছে হৈমি। ভাইয়ের উপদেশে সত্যি সত্যি সেদিনের পর থেকে রুদ্রর সঙ্গে কথা তো দূরে থাক, স্বেচ্ছায় সামনেও যায়নি। আশেপাশে থাকলেও এড়িয়ে গেছে। কখনো সামনে পড়লে তাকে দেখিয়ে অন্যদের সঙ্গে গল্প জুড়ে দিয়েছে। রাফিদের ছোট ভাই সাদমান, রিজওয়ানের 2 ছেলে সোহান এবং রোশানের সঙ্গে হৈমির পরিচয় হয়েছে এঙ্গেজমেন্টের দিনই। সাদমান সিনিয়র হলেও সোহান, রোশান হৈমির জুনিয়র। এই জুনিয়র 2 বিয়ের সঙ্গে হৈমির মাখামাখি বাড়াবাড়ি রকমের। সোহান পরে ক্লাস 9-এ, রোহান 6-এ। এদের একজনকে সোবেয়াই আরেকজনকে রোবেয়াই সম্বোধন করে হৈমি। সোবেয়াই, রোবিয়াই। হৈমির অহেতুক বকবক এরা দারুণ আগ্রহী হয়ে শোনে, যা দেখে এদের প্রতি হৈমির টান একটু বেশি। সাদমানের সঙ্গেও কম জমে ওঠেনি। ফটোশ্যুটের মাঝে হঠাৎ সাদমানের ফোনে রুদ্রের কল এলো। সাদমান কথা শেষ করে রোশানকে নিচে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর রোশান জোস খেতে খেতে ছাদে এলো। মাগরিবের আজান দিচ্ছে বলে হৈমি সকলকে বলল, গাইস, এবার আমাদের নিচে যেতে হবে। আর বিয়েরা বাকি আড্ডা আমাদের বাসায় হবে। রাতে দারুণ কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য। হৈমির কথা শেষ হতেই প্রচণ্ড তাড়া নিয়ে রোশন বলল, বিয়ানাপু, নিচে যাওয়ার আগে আমি সবাইকে ডান্স করে দেখাতে চাই। হৈমির বান্ধবীর নয়ন হো হো করে হেসে উঠল, বলল, তাই নাকি? তো দেখান আপনার ডান্স, বাচ্চা বিয়াই। সকলে হৈ হৈ করে উঠল। রোশানও হেলিয়ে দুলিয়ে ডান্স করতে শুরু করলো। হৈমি ভিডিও করার জন্য উদ্যত হতেই হঠাৎ রোশান তার সামনে এসে কোমর দুলাতে লাগলো। হাসতে হাসতে একজনের পেটে খিল ধরে যাচ্ছে। সকলের হাসির তালে রোশান লাফাতে শুরু করলো। লাফাতে লাফাতে হাতে থাকা গ্লাসের সম্পূর্ণ জোশ ঢেলে দিল হৈমির গায়ের উপর। ফলশ্রুতিতে তার সাদা রঙের লেহেঙ্গাটা ভিজে বিশ্রী দেখালো। আতকে উঠে চিল্লিয়ে উঠল হৈমি। আতকে উঠল রোশান নিজেও। নাচ থামিয়ে মুখে হাত দিয়ে বলল, ইস, ড্রেস নষ্ট করে দিলাম তো। নাক ফুলিয়ে রোশানের কান মলে দিল হৈমি। গটগটিয়ে বলল, ইচ্ছে করেছো তুমি, তাই না? আমি সব বুঝতে পেরেছি। এসব কে শিখিয়েছে তোমায়? ওই গুন্ডাটা নিশ্চয়ই। সাদমান হাসতে হাসতে বলল, যত দোষ এখন আমার ভাইয়ের। সে এসবের আগেও নেই, পরেও নেই, তবুও তাকে টানছো কেন? কাহিনী কি? সোহান বলল, রোশান ইচ্ছা করে করলেও মন্দ করেনি। বিয়ানের সঙ্গে ইতরাত্র হয়েই থাকে। বেয়াইদের কথা শুনে হৈমি সহ হৈমির বান্ধবীরা মিলে ঝগড়া বাঁধিয়ে দিল। নিচে যাওয়ার আগে নয়ন সাদমানকে শাসিয়ে গেল,
এর প্রতিশোধ আমরা নিজেরাই নিয়েই ছাড়ব। হ্যাঁ। নিচে যাওয়ার পর হৈমির অবস্থা দেখে সাদমানের মা জেরিন তাকে সূচনার রুমে গিয়ে পোশাক পাল্টে নিতে বলল। নাক ফুলে হৈমি বলল, আমি তার কোনো ড্রেস আনিনি চাচি। সূচনার কারভার থেকে একটা শাড়ি পরে নাও। আমি শাড়ি পরতে পারি না। আহারে, মন খারাপ করছো কেন? তুমি যাও, আমি কাউকে পাঠাচ্ছি। কাউকে না পেলে আমিই যাব। হৈমি যখন সূচনার রুমে গেল, আড়াল থেকে রুদ্র বেরিয়ে এলো। রোশানকে তাক চোখ টিপ দিতেই রুদ্র বাঁকা হেসে পা বাড়ালো সূচনার রুমের দিকে। হৈমির বান্ধবীদের অনেকেই বিয়ে বাড়ি থেকেই নিজেদের বাড়ি চলে গেল। থেকে গেল নয়নের সঙ্গে গুটি কয়েক বান্ধবী। জেরিন সূচনার এক বান্ধবীকে বলল সূচনার ননদকে শাড়ি পরিয়ে দিতে। সে সূচনার রুমেই আছে। সূচনার কথা মতো সূচনার রুমের সামনে পর্যন্ত যেতেই হঠাৎ রুদ্র তার সামনে দাঁড়ালো। হকচকে গিয়ে ঠোক গিলল সে। রুদ্র বাঁকা হেসে বলল, মিম তোমার নাম তাই না? কাঁপা কাঁপা কণ্ঠে মিম বলল, জি ভাইয়া। গুড। এখানে ঠিক এভাবেই দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না আমি বের হব, ঠিক ততক্ষণ, কেমন? কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে মিমের। দম আটকে সে মাথা নাড়ালো। রুদ্র বলল, কেউ এলে বলবে ভেতরে প্রবেশ নিষেধ। ভেতরে গিয়ে দরজা আটকে দিল রুদ্র। ভয়ে থরথর করে হাত পা কাঁপতে শুরু করলো মিমের। তার মানে কি চলছে বোঝা গেল না, শুধু মনের আতঙ্কিত ভাব চোখে মুখে স্পষ্ট হয়ে উঠল। বিড়বিড় করে বলল, নারী বিদেশি রুদ্র ভাই আমার সঙ্গে কথা বলল। হায় আল্লাহ, রুদ্র ভাই আমার সঙ্গে কথা বলেছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের মেয়েধীন পেটটা পিট পিট করে দেখছে হৈমি। মেরুন রঙের ব্লাউজ, পেটিকোট পরার ফলে তার শুভ্র দেহখানির উজ্জ্বলতা দ্বিগুণ বেড়ে গেছে। নিজেকে আপাদমস্তক কিছুক্ষণ দেখে নিয়ে ভাবল, বিছানায় রাখা শাড়ির ভাঁজটা খোলা যাক, সে পর্যন্ত কেউ নিশ্চয়ই আসবে। ভেবে নিয়ে যখন বিছানার দিকে ঝুঁকলো, তখন সুইচ টেপার শব্দ শুনল। সঙ্গে সঙ্গে পুরো রুম অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। সে ভয় পেয়ে চিৎকার দিল, কে কে? মুহূর্তে বলিষ্ঠ একটি হাত তার মুখ চেপে ধরল। আতঙ্কিত হয়ে ধস্তাধস্তি শুরু করলো হৈমি। মুখ চেপে রাখা হাতটি অল্প আলগা হতেই সজোরে কামড় দিল। সঙ্গে সঙ্গে হাতটা মুখ থেকে সরে গেল। রাশভারী এক কণ্ঠস্বর শুনতে সর্বাঙ্গে শিউরে উঠল হৈমি। মিস হৈমি, আপনার গুন্ডা ক্রাশ গুন্ডামি করতে হাজির। এটুকু বলি পেছন থেকে এক হাত দিয়ে পুনরায় শক্ত হাতে হৈমির মুখ চেপে ধরল। আরেক হাতে হৈমির পেট পেঁচিয়ে ধরে তপ্ত নিঃশ্বাস ছেড়ে হৈমির কোমল স্কন্ধে কামড় বসালো। শরীর শিউরে ওঠে, হৃদস্পন্দন প্রায় বন্ধ হওয়ার উপক্রম। মুখ দিয়ে বের হলো অস্পষ্ট আওয়াজ। সে আওয়াজ শুনে রুদ্র মুখ তুলে ওর কানের কাছে ঠোঁট ছুঁয়ে পড়ল। এভাবে কামড়াতে হয় যা হৃদয় কাঁপিয়ে তোলে। থরথর করে কাঁপতে থাকা হৈমিকে নিজের দিকে ঘোরালো। রুদ্রের এক ঝাঁক উত্তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ল হৈমির মুখশ্রীতে। চোখ জোড়া শক্ত করে বুঝে প্রাণপণে ছোটার চেষ্টা করলো হৈমি, কিন্তু পারল না। রুদ্র তাকে শূন্যে তুলে সুইচ বোর্ডের কাছে গিয়ে সুইচ অন করলো। চোখ খুলে ভয়ার্ত চোখে রুদ্রের দুর্বোধ্য চেহারা দেখে নিল হৈমি। বাঁকা হেসে হৈমির ঠোঁট জোড়া থেকে হাত সরালো রুদ্র। বড় বড় করে শ্বাস নিয়ে চেঁচামেচি শুরু করলো হৈমি। রুদ্র মাথায় ঝুঁকে এলো পাথারি কিল খুশি দিতে লাগলো। রুদ্র মাথা নিচু করে এক হাতে কৌশলে মোবাইল ফোন বের করে ক্যামেরায় গিয়ে ভিডিও অন করে ফোনটা এমন জায়গায় রাখলো যেখান থেকে তাদের স্পষ্ট দেখা যাবে। চোখ বন্ধ করে চিৎকার চেঁচামেচি হাত পা ছোড়াছুড়ি করতে করতে ভয়ানক এই কাণ্ডটা দেখতেই পেল না হৈমি। হঠাৎ করে তাকে বিছানায় ছুঁড়ে ফেলা হলো। লজ্জায় ভয় কুকড়ে গেল, চিৎকার থামালো না। রুদ্র চোখ রাঙিয়ে তার দিকে এগোতে এগোতে বলল, স্বেচ্ছায় আমার ভিতর উদ্দাম সৃষ্টি করে আমাকে ইগনোর। বলতে বলতে হৈমির খুব কাছে চলে গেল সে। হৈমি পিছিয়ে যেতে উদ্যত হতেই ওর পিঠ আঁকড়ে ধরে কাছে টেনে আনলো। চিৎকার চেঁচামেচি থামাতে আচমকাই ওর নিজের ঠোঁট তারা আবদ্ধ করে নিল। দু চোখে অশ্রু ছেড়ে হৈমি যখন নড়চড় থামিয়ে দিল, তখন রুদ্র নিজেও থেমে গেল। ইতিমধ্যে ঠিক কোন মাত্রায় অসংলগ্নতা করেছে সে হাড়ে হাড়ে টেরও পেল। তবুও বিন্দু আফসোস রাখলো না মনে। নিশ্চল হৈমিকে বুকের মধ্যখানে অতি সন্তর্পণে চেপে নিয়ে কর্কশ কণ্ঠে বলল, হয় মরেছ নয় মেরেছ, এবার শুধু ভুগবে। অকস্মাৎ রুদ্রের গলা টিপে ধরল হৈমি। ক্রোধে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, এটা কি করলেন আপনি? আপনাকে আমি পুলিশে দেব। আপনি খুব জঘন্য একটা মানুষ। চল শক্ত করে হৈমির দু হাত চেপে ধরল রুদ্র। মস্তিষ্ক বলল, আরও কিছু হওয়া উচিত, নইলে প্ল্যান সাকসেসফুল হবে না। মস্তিষ্কে কথাগুলো চলতেই
ঝড়ের গতিতে হৈমিকে বিছানায় ফেলে নিজের অর্ধেক শরীরটা ওর উপর ছেড়ে দিল। দানবের মতো শরীরটা নিজের ক্ষুদ্র শরীরে ছাপিয়ে পড়তে দম বন্ধ হয়ে এলো। চোখ বড় বড় করে কেঁদে উঠল হৈমি। বলল, ও মাগো, মরে গেলাম। রুদ্র বাঁকা হাসলো। হৈমির ছটফটে হাত দুটো নিজের শক্ত হাত দ্বারা বেঁধে নিয়ে অত্যন্ত নিবিড়ভাবে কোমল গ্রীবাদেশে ঠোঁটের বিচরণ চালালো। পরাস্ত হৈমি ছটফট করতে করতে চাপা কান্নায় ভেঙে পড়ল। কি হচ্ছে এসব তার সাথে? কে বাঁচাবে তাকে? বারবার আল্লাহকে স্মরণ করতে লাগলো। মনে পড়ল সমাজে ধর্ষিত হওয়া নারীদের শেষ পরিণতি। তার জন্য কি এমন কিছু অপেক্ষা করছে? দরজায় ঠক ঠক শব্দ হতে রুদ্র থেমে গেল। দরজার বাইরে থেকে নয়ন বলল, হৈমি, মিমাপু তোকে শাড়ি পরাবে বলে দাঁড়িয়ে আছে, তুই দরজা খুলছিস না কেন? হৈমি লাফ দিয়ে ওঠার চেষ্টা করে যে চিৎকার দেবে অমনি রুদ্র তার মুখ চেপে ধরল। শাসিয়ে বলল, শব্দ করবে না, একদম চুপ। ঢুকরে উঠল হৈমি। রুদ্র ধীর চোখে চেয়ে শান্ত গলায় বলল, আজকের পর সাদমানের সঙ্গে কথা বলবে না। সোহান রোশনের সঙ্গে কথা কম বলবে। ভেবো না এখান থেকে মুক্তি পেলেই তুমি মুক্ত। আমি বড্ড অসংযত, বড্ড বেশি বেসামাল আমি। আমাকে নিয়ন্ত্রণ করার সাধ্য তোমার নেই, কারোরই নেই। মরেছ নিজের দোষে, মাথায় রেখো। রুদ্র উঠে দাঁড়ালো। হৈমির জড়সড় হয়ে বসে রইল কিছুক্ষণ। তার চোখ বেয়ে অশ্রু ঝরছে, শরীর কাঁপছে মৃদু মৃদু। বড় বড় করে শ্বাস নিল রুদ্র। ধীর পায়ে হেঁটে গিয়ে মোবাইল নিয়ে এতক্ষণের হওয়া ভিডিওটা সেভ করলো। এরপর আবার চলে এলো হৈমির কাছে। তার পাশে বসে হাত বাড়িয়ে কাছে টেনে নিল। রাশভারী স্বরে বলল, আমি মানুষটা ভীষণ অধ্যত্ত, কিন্তু কিছু করার নেই। আমাকে উপেক্ষা করা একদম উচিত হয়নি। এর চেয়েও বেশি উচিত হয়নি আমাকে দেখে দেখে ওদের সঙ্গে মেলামেশা। এসব আমি একদম পছন্দ করি না। আর হ্যাঁ, এরপর যত মেলামেশা আমার সঙ্গে করবে, 1 মাস সময় দিলাম, নিজেকে প্রস্তুত রেখো। অন্তর্মুখী চরিত্রের রুদ্র নিজের অনুভূতিগুলোকে বুঝতে না পেরে উল্টোপাল্টা আচরণ দেখিয়ে হৈমির মনে তাকে নিয়ে খুবই বিভৎস এক ধারণার জন্ম দিল। অবুঝ হৈমি অন্তর্মুখী রুদ্রর মনকে বুঝতে পারল না, বোঝার কথাও নয়। যেখানে একরোখা জেদি তেজি রুদ্র নিজেই নিজের অনুভূতি বুঝতে না পেরে এক নারীর প্রতি জন্মানো প্রথম এবং গভীর অনুভূতির অসৎ আচরণ করল, সেখানে অন্য একটি মানুষ হৈমি কি করে বুঝবে? সূচনা মাহেরের বাসর ঘরে বান্ধবীদের সহায়তায় নিজ হাতে সাজিয়েছে হৈমি। কথা ছিল বরকে বাসর ঘরে ঢুকতে হলে তার সঙ্গে বোঝাপড়া করতে হবে। প্রস্তুত ছিল মাহের, প্রস্তুত ছিল সকলে, কিন্তু হৈমি বাসর ঘরের ধারে কাছে হলো না। নয়নকে দিয়ে খবর পাঠালো তার শরীর ভালো নেই, প্রচণ্ড মাথা ব্যথা, তাই স্লিপিং পিল খেয়ে ঘুমিয়ে পড়েছে। সবাই নতুন বউ নিয়ে এতই ব্যস্ত যে হৈমির কাছে কেউ যাওয়ার সুযোগ পেল না। নতুন পরিবেশে এসে সূচনার খুবই হাঁসফাঁস লাগছিল। সারাদিনের ধকল শেষে তাকে মাহেরের ঘরে দেওয়া হলো। গোলাপ এবং বেলি ফুলের কড়া ঘ্রাণে মাথা ধরে গেল কেমন। বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা অনুভব করলো। অচেনা বাড়ি, অচেনা ঘরের এই চমকপ্রদ আয়োজনটি নিয়েই একদিন সে স্বপ্ন দেখেছিল। একটি মিষ্টি স্বপ্ন ভেঙে যাওয়ার পর তিতকুটে অনুভূতির স্পর্শ এমন ধারালো হতে পারে জানা ছিল না তার। ধীর পায়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো সূচনা। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে অকস্মাৎ 2 হাতে মুখ চেপে ঠুকরে উঠল। রুমে ঢুকতেই এই দৃশ্যের মুখোমুখি হলো মাহির। ক্ষণকাল থমকে দাঁড়িয়ে রইল সে। এরপর মৃদু কেশে নিজের উপস্থিতি বুঝিয়ে দিল। ধাতস্থ হয়ে নিজেকে স্বাভাবিক করে নিল সূচনা। কাপা হাতে হাতের চুড়ি, কানের দুল খুলে ড্রেসিং টেবিলে রাখল। মাহের আগে এবারের পোশাকে ছেড়ে ফ্রেশ হয়ে টি শার্টের সঙ্গে ট্রাউজার পরেছে। আয়নাতে এক নজর দেখে নিল সূচনা এক চিরে দেখে নিল। মুখ চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। কার্পেটের পাল্লা খুলে লাল এবং বাসন্তী রঙের মিশ্রণে একটা শাড়ি বের করলো মাহের। সাধারণত বাঙালিরা গায়ে হলুদে যে শাড়িগুলো পরে, ঠিক সে ধরনের শাড়ি। শাড়িটা নিয়ে সূচনার পেছনে গিয়ে দাঁড়ালো সে। সূচনা তখন গলায় পরিহিত সীতাহার খোলার চেষ্টা করেছে। মাহের সূক্ষ্ম দৃষ্টিতে তাকে গভীর মনোযোগ দিয়ে তার চেষ্টাটুকু দেখল। ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে হাতের শাড়িটি সূচনার সামনে ধরে বলল, ম্যাডাম, এটা ধরুন, আমি হেল্প করছি। সূচনা বাঁ দিকে কিঞ্চিত সরে গেল। আমতা করে বলল, আমি পারবো। মাহের শাড়ি ধরতে ইশারা করলো, বলল, আমার কাজিন বড় আপু এটা পরতে বলেছে, আপনি না থাকলে এটা পরবেন। চট করে শাড়িটা নিয়ে সূচনা বলল, আচ্ছা পরবো। মৃদু হেসে মাহের বলল, এবার ঘুরে দাঁড়ান, আমি হেল্প করছি। না লাগবে না।
অদ্ভুত করে হাসল মাহের। মাথা চুলকে বলল, ওকে, তাহলে নিজে আরেকটু ট্রাই করুন। গা থেকে সকল জুয়েলারির শাড়ির পিন খুলতে খুলতে রাত 2টো বাজিয়ে ফেলল সূচনা। এরপর শাড়ি নিয়ে বাথরুমে গিয়ে চেঞ্জ করে বের হলো। মাহের মোবাইল ঘাটাঘাটি করছিল। সূচনা বের হতে মুচকি হেসে বলল, হলো? কিছুটা লজ্জা পেল সূচনা। ধীর পায়ে এগিয়ে এসে বোকার মতো প্রশ্ন করল, আপনি এখনো জেগে আছেন? আমার ঘুমিয়ে পড়ার অপেক্ষাতে ছিলেন বুঝি? আপনি তো বেশ চালাক, কিন্তু আমি তো আজ ঘুমাবো না। চমকে তাকালো সূচনা। মাহের স্বভাবসুলভ মুচকি হেসে বলল, ভয় নেই, অনুমতি ব্যতীত আপনাকে স্পর্শ করব না। সূচনা মাথা নিচু করে ফেলল। অদ্ভুতভাবে নিজেকে ভীষণ অপরাধী লাগলো তার। মাহের সেদিকে ভ্রুক্ষেপ না করে পকেট থেকে একটি হলুদ গোলাপ বের করে বিছানায় রাখলো। বলল, এটা আপনার জন্য। হাত বাড়ালো সূচনা। বলল, হাতে দিতে মানা করিনি তো? অনুমতিও দেননি? আচ্ছা, দিলাম। মাহের ফুলটা সূচনার হাতে দিয়ে বলল, স্বামী হিসেবে নয়, বন্ধু হিসেবে গ্রহণ করুন। মাথা নিচু করে সূচনা বলল, করলাম। পাশে বসতে আপত্তি আছে? না। সূচকে দ্রুত মাথা নাড়ালো সূচনা। মাহের শান্ত কণ্ঠে বলল, তাহলে দাঁড়িয়ে কেন? বসুন। বাধ্যমের মতো মাহেরের পাশে বসল সে। মাহের তার দিকে ঘুরে বসে জিজ্ঞেস করল, আজ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি রাত। শুনেছি এই রাতে প্রতিটি স্বামী তার বউকে কিছু চাইতে বলে, আর বউ চায় স্বামী তাকে তা দেয়। আমি আপনার স্বামী, আমারও জিজ্ঞেস করা উচিত আপনার কি চাই। আপনার ইচ্ছে না হলে জিজ্ঞেস করবেন না? ভীষণ ইচ্ছে হচ্ছে, তবে শুধু আজকের জন্য নয়, সারা জীবনের জন্য। থমথমে কণ্ঠে সূচনা বলল, কি? এমন একটি জিনিস চান যা সারা জীবন দিতে পারবো আপনাকে। মাহেরের থেকে সারা জীবনের জন্য চার মতো কিছুই খুঁজে পেল না সূচনা, অথচ কত কিছু চাইতে পারত। প্রতিটি মেয়ে হয়তো এ সময় স্বামীর থেকে ভালোবাসা চেয়ে নিত, কিন্তু সূচনার যে ভালোবাসার প্রতি তিক্ততা রয়েছে, একজনকে ভালোবেসে প্রতারণার শিকার হয়ে আরেকজনের কাছে ভালোবাসা চাওয়া ভীষণ কঠিন, যন্ত্রণাদায়ক। মাহের বলল, লম্বা লিস্ট হচ্ছে নাকি? তেমন কিছুই খুঁজে পাচ্ছি না। ভাবুন ভাবুন, সময় গেলে কিন্তু সাধন হবে না। দীর্ঘক্ষণ ভাবার পর মাহের দিকে তাকালো সে। মাহের তার দিকে উৎসুক নয়নে তাকিয়ে চাপা নিঃশ্বাস ছেড়ে সূচনা বলল, আপনার থেকে একটু ভরসা, একটু বিশ্বাস আর বন্ধুত্ব, এর বেশি চার মতো কিছু খুঁজে পাচ্ছি না। মাহেরের মৃদু হাসিটা বিস্তৃত হলো। সূচনা বলল, আপনার কিছু চাওয়ার আছে? আপনি বোকা, তাই সব একটু একটু চেয়েছেন। আমি ভাই অত বোকা নই, আমার সব থেকে বেশি বেশি চাই। আর শেষ চাওয়াটা হচ্ছে এই বিছানার অর্ধেক ভাগ। দেখতেই পারছেন রুমে ডিভান নেই, মেঝেতেও শুতে পারি না। মুখ ফিরিয়ে হাসি আটকে সূচনা জবাব দিল, ভাগ দেওয়া হলো। রাত্রি আর সবার মতো করে কাটলো না সূচনার, তবুও যেন স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকবে আজীবন। পাশাপাশি শুয়ে সারা রাত গল্প করলো দুজন, একে অপরের বিষয়ে জানতে পারলো অনেক কিছু। এর মধ্যে সূচনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করলো একটা বিষয়, তা হলো দীর্ঘ সময় দুজন পাশাপাশি থাকার পরেও ভুলক্রমেও মাহের স্পর্শ করেনি তাকে। মাঝে এক হাত দূরত্ব অটুট রেখে সে সাবলীল ভঙ্গিমাতে শুয়েছিল মাহির। কি দারুণ অ্যাটিটিউড! ফজরে আজান দেওয়ার পর দুজন একসঙ্গে নামাজ পড়ে নিল। নামাজ শেষে মাহির সূচনাকে বলল, বন্ধু হিসেবে একটা হেল্প চাই। কি হেল্প? আপনি শাড়িটা চেঞ্জ করুন, যেটা পরেছেন এটা বালতিতে ভিজিয়ে রেখে দিন। সূচনা লজ্জিত হলো ভীষণ। মাহির কিছুটা জড়তা নিয়ে বলল, কাজিন ভাই বোন ভাবিরা প্রচণ্ড দুষ্টু, এসব নিয়ে তাদের কৌতূহলের শেষ নেই। আর মুরব্বীদেরও দেখা যাবে সকালে এলে এটা নিয়ে ছোটেরা ট্রল করবে, বড়রা সালিশ বসাবে। আমি চাচ্ছি না এই বিষয়টা নিয়ে কথা হোক। তাছাড়া মা এমনিতেই টেনশনে আছে, যে ধারণা করবে আমি অতীত আঁকড়ে ধরে আপনার প্রতি অবহেলা করেছি। বৌভাতের অনুষ্ঠান শেষ হলো। জ্বর ঠান্ডার অজুহাত দিয়ে হৈমিক কারো সামনেই এলো না। মাহের ভীষণ চিন্তিত হয়ে পড়ল। হঠাৎ করে কি হলো মেয়েটার? মেয়ের বাড়ির লোকজন বর বউকে ফিরিয়ে নিয়ে যাবে, কত কি প্ল্যান হচ্ছিল হৈমির, অথচ গত রাত থেকে সব কিছুতে অনুপস্থিত সে। সূচনা বাবার বাড়ি যাওয়ার আগে হৈমির সঙ্গে দেখা করতে এলো, সঙ্গে মাহের। হৈমি কাঁথা গায়ে দিয়ে শুয়েছিল, ওদের দেখে উঠল না। মায়ের গায়ে হাত দিয়ে দেখলো তেমন জ্বর নেই। সূচনা হৈমির মাথায় হাত বুলিয়ে বলল, তোমাকে ছাড়া কিন্তু যাব না আমি। মাহের অনেক বোঝালো, সন্দেহ করে অনেক কিছুই জিজ্ঞেস করলো, উত্তর দিল না হৈমি। তার এক কথা, সে যাবে না। হৈমির এইরূপ আচরণ চাপা রইল না, একে একে সবার মাঝে ছড়িয়ে পড়ল। সূচনাও জেদ করে বসে রইল, হৈমি না গেলে সে বাবার বাড়ি যাবে না।
হৈমির মা হামিদা এসে মেয়েকে বকাঝকা করলো, তবুও কাজ হলো না। মাহির মাকে শান্ত করে হৈমির রুম থেকে বের করে নিয়ে গেল। সূচনাকে ইশারা করে গেল আর একটু বোঝাতে সে আসছে। সূচনার কাজিন সোহান রোশান যখন শুনল হৈমি তাদের বাড়ি যাবে না, বলে সূচনাও যাবে না, জেদ ধরেছে, তখন এই খবর বিদ্যুৎ গতিতে রুদ্রর কানে পৌঁছে দিল। ঠিক তার 10 মিনিট পরে হৈমির ফোনে আননোন নাম্বার থেকে মেসেজ এলো, মিস বকবকানি, হোয়াটসঅ্যাপে গিয়ে আমার এবং আপনার দারুণ হটের ভিডিওটি একবার দেখে আসুন, সব ঠিকঠাক আছে কিনা। সূচনা মুখ ভার করে বসেছিল। হৈমি হঠাৎ লাফিয়ে উঠে বসল। সূচনা চমকে গিয়ে বড় বড় করে তাকালো হৈমির দিকে। হৈমি ভয়ের তো চোখ করে কাপা হাতে ফোনের সাউন্ড অফ করে হোয়াটসঅ্যাপে ঢুকলো। অচেনা নাম্বার থেকে পাঠানো ভিডিওটা দেখে যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মাথায় ভেঙে পড়ল আস্ত আকাশ। বার কয়েক ঠোক গিলে কাপা হাতে মেসেজ করলো, এসব কি? সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো, সময় মাত্র 15 মিনিট, এর মধ্যে তৈরি হবে এবং ভদ্রমেয়ের মতো সূচনার সঙ্গে আমার বাড়িতে আসবে। কথা অনুযায়ী কাজ না হলে 1 ঘন্টার মধ্যে আমার বাড়িটা তোমার জন্য পার্মানেন্ট হয়ে যাবে। ওকে ডার্লিং, আই এম ওয়েটিং। রেডি হতে হতে 8 ঘন্টা লেগে গেল হৈমির। আজ সে সাজের বেলায় বেশ কৃপণতা করল। তার এরূপ আচরণ দেখে মা হামিদা নিজেই বিস্মিত হয়ে বলেন, কিরে, কি হলো তোর? মুখটা এমন ফ্যাকাশে লাগছে কেন? থতমত খেয়ে গেল হৈমি। সূচনা বলল, তুমি তো সাজতে ভীষণ ভালোবাসো হৈমি, তাহলে আজ কেন এমন করছো? সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? বার কয়েক ঢোক গিলে আমতা আমতা করে পুনরায় ড্রেসিং টেবিলের সামনে গেল হৈমি। এতক্ষণ সাজের বেলায় কৃপণতা করলেও মা ভাবির কথা শুনে ঠোঁট জোড়াতে গাঢ় করে লিপস্টিক লাগালো। এরপর তাদের সামনে এসে চোখ পিট পিট করে ব্যস্ত গলায় বলল, এই তো সেজেছি আম্মু, ভাবি কেমন লাগছে আমায়? আচ্ছা আম্মু, তুমি এমন কেন বলো তো? বেশি সাজগোজ করায় কম কম তো বকাঝোকা করো না। বেশি কথা বললেও শাসন করে আমার ছোট্ট হৃদয়খানা অতিষ্ঠ করে ফেলো। আর আজ যখন কথা বলছি না, সাজছি না, এতেও সন্দেহ করছো, চোখ পাকাচ্ছ। আমি যাব কোথায় বলো তো? সূচনা তার কাঁধ চেপে ধরে বলল, আমাদের বাড়ি যাবে, চলো। চমকে উঠল হৈমি, নিঃশ্বাসে অস্থিরতা বেড়ে গেল তার। হামিদা মেয়ের মাথায় হাত রেখে বলল, তুই যেমন তেমনি থাক মা, শুধু ও বাড়িতে গিয়ে বুঝে শুনে কথা বলিস। সন্ধ্যার আগ মুহূর্তে নবদম্পতি পা রাখলো শেখ বাড়িতে। কিছু নিয়মরীতি পালন করে বাড়ির ভেতর প্রবেশ করানো হলো তাদের। ভাই ভাবির সঙ্গে শেখ বাড়ির ড্রয়িং রুমে পা রাখতেই সোফার মাঝ বরাবর পরিচিত দুধর্ষ পরিষ্ট দেহের পুরুষটিকে দেখে আত্মা শুকিয়ে গেল হৈমে। ঘন ঘন ঠোক গিলতে শুরু করলো সে। যতটা সম্ভব ভাইয়ের গা ঘেঁষে থাকতে লাগলো। পায়ের ওপর পা তুলে বেশ আয়েশ করে বসে আছে রুদ্র। তার পাশে গিয়ে বসলো মাহের। টুকটাক কথা বলল সে রুদ্রর সঙ্গে। হৈমি তখন ড্রয়িং রুমের এক পাশে দাঁড়ানো। সূচনা রান্নাঘরে গিয়ে দাদিন আর চাচিদের সঙ্গে কথা বলছে। সোহান রোশান হৈমিকে ইশারা করছে তাদের কাছে যাওয়ার জন্য। সে প্রচণ্ড দ্বিধা দিয়ে দাঁড়িয়ে আছে। এরপর এলো সাদমান। সিঁড়ি দিয়ে নামতে নামতে সে বলল, আরে হৈমি যে, তোমাদের ওখানে যাওয়ার পর তো তোমার দেখাই মিলল না। ডেকে ডেকে নিয়ে কোথায় পালিয়েছিল? আজ রাতে কিন্তু আর পালানোর সুযোগ নেই। রোশন চিল্লিয়ে উঠল, বলল, ব্রো, আজ কিন্তু আমরা সবাই মিলে লুডো খেলবো। সোহান শার্টের কলার উঁচিয়ে বলল, কি আর খেলবি? হেরে যাওয়ার ভয়ে আগেই বিয়ানের গলা শুকিয়ে কাঠ। তীব্র অপমান বোধ করল হৈমি। আঙুল উঠিয়ে বলল, এই হৈমিকে লুডো খেলায় হারানো এত সোজা না। বোনের কথা শুনে আলতো হেসে রুদ্রর সঙ্গে কথায় মনোযোগ দিল মাহির। অকস্মাৎ সব ভয় জড়তা ত্যাগ করে নিজের স্বভাবে চলে গেল হৈমি। ছোটোখাটো ঝগড়া লেগে গেল সবার সঙ্গে। মাহেরের জরুরি কল আসায় সে রুদ্রের পাশ থেকে উঠে বাইরে চলে গেল। তর্ক বিতর্কে মশগুল হৈমি টেরই পেল না রুদ্রর কঠোর দৃষ্টি জোড়া তার পানে স্থির। যখন টের পেল চুপসে গেল। জড়সড় হয়ে দাঁড়িয়ে পড়ল সে। ঘন ঘন ঢোক গিলে আর চোখে রুদ্রকে দেখতে দেখতে আমতা আমতা করে উত্তর দিল সকলকে। এমন সময় রুদ্রর দাদিন কাজের মেয়েকে দিয়ে হালকা নাস্তা পাঠালো সকলের জন্য। সোহান, রোহান, সাদমান 3 ভাই হুমড়ি খেয়ে পড়ল খাবারের দিকে। সূচনা পোশাক পরিবর্তন করার জন্য উপরে চলে গেল। হৈমি তার পেছন পেছন যেতে পা বাড়াতেই তাকে উদ্দেশ্য করে দাদিন বলল, ও মেয়ে, তুমি এমন চুপচাপ কেন গো? এমনিতে তো মুখে খই ফুটে, নাকি আত্মীয়তা করানোর জন্য ওটা নাটক ছিল? চোখ দুটো বড় বড় করে স্থির হয়ে দাঁড়িয়ে গেল হৈমি। আর চোখে রুদ্রর দিকে তাকাতেই দেখতে পেল
সাহেব বেশ আয়েশ করে বসে ঠোঁটে তর্জনী ছুঁয়ে বদমাইশি হাসিতে হাসছে। নিমেষে চিৎকার করে মাথায় বেঁধে রাখা ঝাঁকড়া চুলগুলো খামচে ধরতে ইচ্ছে করলো হৈমির। মনের বিশাল কষ্টটুকু চেপে রেখে জোরপূর্বক ঠোঁটে হাসি টেনে বলল, কই, আসলে শরীরটা ভালো নেই দাদি। দাদিন সন্তুষ্ট হলো না, মুখে তীব্র অসন্তোষ ফুটিয়ে তুলে বলল, থাক, আর জোর করে হাসতে হবে না, নাস্তা করো। ঠোঁট উল্টে হৈমি ডাকলো, ও দাদি। দাদিন চলে যেতে উদ্যত হয়েছিল। হৈমির কথায় ফিরে তাকাতেই হৈমি তরাক করে তার সামনে এসে টোপ করে গালে চুমু খেলো। বলল, রাগ করো না দাদিন প্লিজ। আসলে কি হয়েছে বলো তো? আমার আশেপাশে একটা লম্বা মোটাসোটা বড় বড় হাত, বড় বড় চোখ, বড় বড় দাঁতওয়ালা মৌমাছি ঘুরপাক খাচ্ছে। তুমি বলো, মৌমাছি আশেপাশে থাকলে কি আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি? তারপরও যদি একবার সে মৌমাছি কামড়ায়। ঠাস করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেতেই চমকে উঠল সকলে। সবচেয়ে বেশি চমকালো হৈমি, যার ফলে ভয়ে সিটিয়ে দাদিনের পিছনে গিয়ে দাঁড়ালো সে। টি টেবিলের উপরে রাখা গ্লাসটা কিভাবে পড়লো বুঝতে পারলো না কেউ, কিন্তু ওখানে রুদ্র বসা ছিল, সে এখন নেই। দাদিন বিচলিত হয়ে চারপাশে তাকাতেই দেখতে পেল রুদ্র সিঁড়ি ডেঙে উপরে যাচ্ছে। বাকি তিন নাতির ঠোঁট অল্প ফাঁক, চোখ রুদ্রর যাওয়ার পানে স্থির। ডিনার করার সময় সকলে একসাথে হওয়ার পর হঠাৎ দাদিন হৈমিকে জিজ্ঞেস করলো, তা হৈমি, তুমি যেন কিসের মৌমাছির কথা বলছিলে? বড় বড় দাঁত, হাত, কি সব যেন? মায়ের চিন্তিত হয়ে বোনের দিকে তাকালো। রুদ্রর ছোট তিন ভাই হো হো করে হাসতে লাগলো। মৌমাছির বড় বড় হাত, দাঁত। হাসতে হাসতে ডাইনিং টেবিল কাঁপিয়ে ফেললো ওরা। হৈমি কাঁচুমাচু হয়ে সব মুখে গম্ভীর হয়ে বসে খাবার খাওয়া রুদ্রর দিকে এক পলক তাকিয়ে নিজের খাওয়ায় মন দিল। দাদিন আবারও হৈমিকে প্রশ্ন করলো। সূচনা তাকে থামিয়ে দিয়ে বলল, আহ দাদিন, হৈমি মজা করছে তোমার সঙ্গে। সকলের খাওয়া শেষ, শুধু হৈমিই বাকি। দাদিন বলল, এত সময় নিয়ে খাওয়া ঠিক না। তোমার মনে হয় খাওয়াতে মনোযোগ নেই। খাওয়ার সময় এমন উদাস ভাব ভালো লক্ষণ না, বুঝেছ? এমন সময় হঠাৎ রুদ্র এসে চেয়ার টেনে বসল। দাদিন বলল, কিছু বলবি? রুদ্র উত্তর করল না। নিজের মতো গম্ভীর হয়ে কয়েক পল বসে থেকে হাত বাড়িয়ে জগ থেকে আস্তে আস্তে গ্লাসে পানি ভরল। ভাবটা এমন যে সে পানি পান করতে এসেছে, অথচ হৈমি বুঝল তার উদ্দেশ্য অন্য কিছু। হলো তাই। গ্লাসে পানি ঢালতে ঢালতে সে হৈমিকে উদ্দেশ্য করে দাদিনকে বলল, দাদিন, সুরা মাস চলছে। এ মাসে বড় বড় হাত, বড় বড় দাঁতওয়ালা মৌমাছিরা সুরা পানের জন্য ভো ভো করে। উপরওয়ালার দান করা মধুচক্র শুধু অমর মৌমাছির জন্যই বরাদ্দ। দুর্বোধ্য কথাগুলো শেষ করে ঠক ঠক করে পানি পান করলো রুদ্র। অধরে তীর্যক হাসি ফুটিয়ে তুলে প্রগাঢ় দৃষ্টিতে কয়েক পল তাকিয়ে রইল হৈমির দিকে। ওই দৃষ্টির গভীরতা একদম বুকে গিয়ে লাগলো হৈমির। অদ্ভুত এক যন্ত্রণায় অনুভূতি হলো তার। থমথমে খেয়ে উঠে দাঁড়ালো রুদ্র নিজেও। রাশভারী কণ্ঠে উচ্চারণ করলো, সো হটেস্ট হানিকাম। ধীর পায়ে চলে গেল রুদ্র। হৈমি স্থির দৃষ্টিতে তাকিয়ে বুকের ভেতর থকথকে অনুভূতি নিয়ে দাঁড়িয়ে রইল। দাদিন ডাকলো, ও মেয়ে, খাওয়া শেষ করো। হৈমি আনমনেই বলে উঠল, সুরা মাস মানে কি দাদিন? চৈত্র মাস। কিন্তু এখন তো শ্রাবণ মাস চলছে। ঠোঁট টিপে হেসে দাদিন বলল, এ চৈত্র মাস সে চৈত্র মাস না রে, এ চৈত্র মাস মানে মধুমাস। যেমন তোর ভাই আর ভাবির মধুমাস চলছে। শেষ পর্যন্ত হৈমি যখন রুদ্রের বলা সুরা মাসের অর্থ বুঝল, গাল দুটো লাল হইল, কান দুটো গরম হয়ে উঠল তার। বিড়বিড় করে আওড়ালো, পুরাই নষ্ট মাইন্ডেড লোক। আল্লাহ, কি বাসটাই খেলাম। এই বাস কবে দূর হবে? কবে? উফ। লুডো খেলার জন্য তোড়জোড় শুরু হলো। সূচনার ভীষণ মাথা ব্যথা করছিল বলে সে রুমে এসে শুয়ে পড়েছে। মাহের, হৈমি, সাদমান আর সোহান একদান খেলল। এরপর মাহের উঠে গেল। শুরু হলো সাদমান, হৈমি, সোহান আর রোশানের খেলা। মাহের সূচনার রুমে গিয়ে দেখল সূচনা শুয়ে আছে, চোখ দুটো বন্ধ। কেন জানি মনে হলো সে ঘুমায়নি। তাই বলল, মাথা ব্যথা করছে, কমেছে? সঙ্গে সঙ্গে চোখ খুলল সূচনা। জিজ্ঞেস করলো, কে জিতল? হৈমি। আমার প্রশ্নের উত্তরটা? মেডিসিন নিয়েছি, কমে যাবে। মাহের কিছুক্ষণ নিশ্চুপ বসে রইল। সূচনা তার দিকে তাকিয়ে তার চাহনি দেখে সে বলল, কিছু বলতে চান? সূচনা উঠে বসলো। গলায় ওড়নাটা আরও শক্ত মতন জড়িয়ে ঠিকঠাক হয়ে বসে প্রশ্ন করলো, আমার প্রতি আপনার কোনো ক্ষোভ রয়েছে?
আশ্চর্য হয়ে মাহির বলল, ক্ষোভ? তাও আপনার উপর? ইম্পসিবল। এমন মিষ্টি একটা মেয়ে বন্ধু বইয়ের উপর ক্ষোভ রাখা ইম্পসিবল। মাহের মুখ পানে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সূচনা। আর মনেই ভাবল, আমি কি সত্যি আপনার মতো মানুষকে ডিজার্ভ করি? আপনি যে অনন্য আর আমি অতি নগণ্য। মুখে বলল, আমি আপনাকে বঞ্চিত করেছি, এ নিয়ে কোনো অভিযোগ নেই। ভ্রু বাঁকিয়ে মাহের প্রশ্ন করল, ক্লিয়ার করে বলুন। আসলে দাদিন আমার আর আপনার ব্যাপারে জিজ্ঞেস করে সত্যি বলে দিয়েছি। বিয়ের পরে সব নিয়ে দাদিরা কথা তুলে। দাদিনকে আমি মিথ্যা বলতে পারি না, তাই সত্যিই বলেছি। সব শুনে সে ভীষণ বকেছে আমায়, বলেছে আমি পাপ করেছি। ভীষণ রকম সিরিয়াস মুখে ভঙ্গি নিয়ে সূচনার সামনে বসলো মাহির। বলল, তাই বুঝি? তো কি বলেছেন দাদিন? বাসরাতে স্বামীকে তার অধিকার থেকে বঞ্চিত করলে পাপ হয়। শুধু বাসরাতে নয়, বিয়ের পর থেকে প্রতিটা রাতে। মুখ ছোট করে তাকিয়ে রইল সূচনা। ঠোঁট টিপে হাসি আটকে বিছানা থেকে নামতে নামতে মাহির বলল, ম্যাডামের মাথা ব্যথার কারণ তাহলে এটা? ধীর গতিতে সূচনাও নেমে দাঁড়ালো। ট্রাউজারের পকেটে 2 হাত খুঁজে বুক টান টান করে দাঁড়িয়ে 1 পা 2 পা করে হাঁটতে লাগলো মাহির। ঠোঁটে তার জগতের হাসি লেপ্টে আছে। হাঁটতে হাঁটতে বেলকনিতে চলে গেল সে। ইশারায় সূচনাকেও যেতে বলল। বড়সড় বেলকনিতে বিভিন্ন রং বেরঙের ফুল গাছ দেখতে পেল মাহের। বলল, ফুল ভালোবাসেন? সূচনা মাথা নাড়ালো। সে মুচকি হেসে পড়ল। ফুল ভালোবাসা মেয়েদের মন ফুলের মতোই সুন্দর হয়। এমন একটা ফুলকে দুঃখ দেওয়ার দুঃসাহস কোনো পাষাণের হলো কে জানে? যাকে জন্মদাত্রী দুঃখ দিতে পারে তাকে পুরো দুনিয়ার মানুষ দুঃখ দেওয়া অস্বাভাবিক কিছু না। কিন্তু দমে গেল মাহের। বড় করে নিঃশ্বাস ছেড়ে বলল, পাশে এসে দাঁড়ান। সূচনা পাশে গিয়ে দাঁড়ালো। পাশ থেকে মাহেরের সেভ করা চোয়ালে দৃষ্টি দেখে জিজ্ঞেস করলো, আপনি চাইলে আপনার অধিকারটুকুর ব্যবহার করতে পারেন। স্পষ্ট বক্তায় মাহের, আমি বাজার থেকে কোনো পণ্য কিনে আনিনি যে ব্যবহার করব। আর আপনি আমার পরিহিত টি শার্টও নন। সূচনা মাথা নত করে ফেলল। কয়েক পল সময় নিয়ে মাহের বলল, যখন কোনো পুরুষ পারস্পরিক মিলনের উদ্দেশ্য তার স্ত্রীকে তার শয্যায় ডাকে, এরপর স্ত্রী যদি স্বামীর আহ্বানে সাড়া না দেয়, তার স্বামী যদি তার এই আচরণে কষ্ট পেয়ে তার প্রতি নারাজ অবস্থায় রাত অতিবাহিত করে, এমত অবস্থায় জান্নাতের বাসিন্দারা তাকে সকাল হওয়া পর্যন্ত লানত দিতে থাকে। আমি আপনাকে শয্যায় ডাকিনি, আপনার সঙ্গে ইন্টিমেট হতে চাইনি। সো পাপ পুণ্যের কথা এখানে আসা বেমানান। সূচনার হৃদস্পন্দন চঞ্চল হয়ে উঠল। চোখের পলক ঘন ঘন ফেলতে শুরু করলো সে। মাহের ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। শীতল কণ্ঠে বলল, আমি ভেতরে বাইরে এক মানুষ সূচনা। একজন পুরুষ তার দৈহিক তাড়ানোর জন্য ভেতরে যদি একটা নারী শরীরকে চায়, আর তার পাশে তার জন্য আপনার মতো একজন বৈধ নারী থাকে, তাহলে কিন্তু সে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে না। ইভেন আমি নিজেও চুপচাপ থাকতে পারতাম না যদি আপনাকে চাইতাম। অকপটে প্রশ্ন সূচনা, তার মানে আপনি আমাকে চাইছেন না? চাইছি, তবে সেটা দৈহিক প্রয়োজন মেটাতে নয়। আপনি এতটা ইম্যাচিওর নন। একজন পুরুষের চোখের ভাষা বোঝার ক্ষমতা অবশ্যই আপনার আছে। বিয়ের পর নারী পুরুষকে শুধু সম্পর্ক করেই কেন স্বামী স্ত্রী সম্পর্কের সূচনা করতে হবে? চেনা নেই জানা নেই টুকটাক পরিচয়ে নরনারীর এই রূপ সম্পর্ক অত্যন্ত আমার কাছে স্বাভাবিক মনে হয় না। সম্পর্কের শুরুতে আমি আপনার কাছে বন্ধুত্ব চেয়েছি। হয়তো দুপক্ষের সম্পত্তিতে মানসিকভাবে একটি সুন্দর অনুভূতি নিয়ে একদিন আমরা স্বামী স্ত্রী হয়ে উঠব। ওই অনুভূতি যতদিন না হচ্ছে ততদিন আমার তরফ থেকে কোনো অভিযোগ নেই। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। অদৃশ্য মোহে পড়ে মাথা নাড়ালো সূচনা। মৃদু হেসে মাহের বলল, আপনি প্লিজ ভুল বুঝে টেনশন করবেন না। আর হ্যাঁ, আপনি যেভাবে স্যাটিসফাইড থাকবেন আমাকে বলবেন। যদি আপনার মনে হয় আমাদের মাঝে গভীরতা আসা উচিত, দ্বিধাহীন বলবেন। না বললে আমি বুঝবো আপনার চোখের ভাষা। কেন জানি বুঝতে সক্ষম হই। লজ্জায় আরক্ত হয়ে বেলকনি থেকে চলে গেল সূচনা। বলে গেল, আপাতত আমি বন্ধু হিসেবে স্যাটিসফাইড। মাহের তার পেছন পেছন গিয়ে চিন্তান্বিত হয়ে পড়ল। এই দাদিন আমাদের প্রাইভেসি ভেঙে দিল। শুনুন, ঘরের কথা পরে বলবেন না। দাদিন তো পর নয়। অধরকার্মে সূচনার দিকে তাকালো মাহের। ভ্রুকুচকে বলল, স্বামী স্ত্রীর মধ্যে সে পরে। আমাদের মধ্যে আজ বন্ধুত্ব আছে, কাল সে সম্পর্কে প্রণয় আসবে, পরশু পরিণত। এসব দাদিনকে জানানোর প্রয়োজন নেই। ভবিষ্যতে তারা নিজেরাই টের পাবে আমাদের পরিণয় সব কমপ্লিট। কিভাবে? বিছানায় আলগোছে শরীর ছেড়ে দিল মাহির। 2 হাত মাথায় নিচে রেখে সন্তর্পণে চোখ বুঝে বলল, যখন আমাদের বাচ্চারা কান্না করে সবার ঘুমে ডিস্টার্ব করবে, তখনই সবাই টের পাবে।
এই আমি চোখ বুঝেছি, আপনি যত লজ্জা পার পেয়ে নিন, দেখব না। লজ্জা পাওয়া শেষ হলে গোটগাল হয়ে পাশে এসে শুয়ে পড়ুন। সূচনা হেসে ফেলল। তার মানে হলো ইতিহাসে তারাই প্রথম বন্ধু যারা কিনা জেনে বসে আছে একদিন তাদের প্রণয় হবে, পরিণয় হবে, আবার বাচ্চাও হবে। ইস, কি ভয়ানক সুন্দর ব্যাপারটা। দাদিনীর সঙ্গে হৈমির ঘুমানোর ব্যবস্থা করা হলো। লুডো খেলা শেষ করে হৈমি দাদিনীর রুমে যাচ্ছিল, এমন সময় তার ফোনে মেসেজ এলো। অনেক লুডো খেলা হয়েছে ডার্লিং, এবার ছাদে এসো, তোমার লম্বা মোটা ছোট মৌমাছি অপেক্ষায় আছে। মেসেজটি দেখা মাত্র আতঙ্কিত হয়ে দাদিনীর রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল হৈমি। দাদিন গভীর ঘুমে তুলি, সে বার কয়েক ঠোক গিলে কাপা হাতে রিপ্লাই করলো। দাদিনীর সামনে কিভাবে যাব? পায়ে হেঁটে আসবে। উনি কী ভাববেন? জাস্ট 2 মিনিট, এর মধ্যে না এলে নিচে গিয়ে কোলে উঠিয়ে ঠোঁটে চুমু খেতে খেতে নিয়ে আসবো। মেসেজটি দেখে হাত থেকে টুস করে মোবাইলটা পড়ে গেল। তরতর করে ঘামতে লাগলো সে। বুকের ভেতর হৃদস্পন্দনের বাতিটা যেন ঠুস করে নিভে গেল। শ্বাসরোধ করেই পা চালালো ছাদের দিকে। পুরো বাড়িতে চকচকে আলো থাকায় মোবাইলটা ছাড়া যেতে তার একটু অসুবিধা হলো না। ছাদের দরজা অবধি যেতে বা দিকের দোলনায় বসে দোল খাওয়া রুদ্র বলল, আম হেয়ার ডার্লিং। কেঁপে উঠল সে। বা দিক ফিরে ঠোক গিলল ঘন ঘন। রৌদ্র তর্জনী উঁচিয়ে কাছে যেতে ইশারা করলো। হৈমি অনড় হয়ে দাঁড়িয়ে, ফলে মৃদু ধমকে উঠল সে। ধমক খেয়ে হক চকিয়ে একটু একটু ধরে করে এগুতে শুরু করলো হৈমি। গলায় ঝুলানো ওড়নাটা দিয়ে বারবার শরীর ঢাকতে লাগলো। একবার এ পাশ টানে, আবার আরেক পাশ টানে। রুদ্রের তুখর দৃষ্টি জোড়া তাকে আপাতমস্তক এমনভাবে দেখছে যে মন চাইছে পুরো শরীর কম্বল মুড়িয়ে রাখতে, যেন একটু ফাঁক না থাকে, আর ওই বদ নজরটাও তার উপর না পড়ে। হৈমি যখন রুদ্র একেবারে কাছাকাছি চলে এলো, রুদ্র ভ্যাবাচেকা টান দিয়ে নিজের উপর ফেললো তাকে। কিঞ্চিত ব্যথায় আশ্চর্য শব্দ করলো মেয়েটা। রুদ্র তাকে 2 হাতে আবদ্ধ করে নিতেই বলল, ওহ ছাড়ুন, একদম ঠিক হচ্ছে না। রুদ্র বাঁকা হেসে ছেড়ে দিল। হৈমি উল্টে পড়লো ছাদের মেঝেতে। 2 হাত মেঝেতে ভর করে মাথা উঁচু করে ভয়ার্ত চোখে রুদ্রর দিকে তাকিয়ে পড়ল। উচ্চ স্বরে কতক্ষণ হেসে নিয়ে রুদ্র বলল, এই অশ্লীল শব্দগুলো করে কি মিন করতে চাইছো ডার্লিং? রেগে মেগে আগুন হয়ে উঠে দাঁড়ালো হৈমি। আকস্মিক রুদ্রর গলা চেপে ধরে চিৎকার করে বলল, আপনি একটা অশ্লীল, অসভ্য, বর্বর মানুষ একটা। আপনার সাহস কি করে হয় আমার সঙ্গে এই অসভ্যতমা করার? আর ওই ভিডিও কেন করেছেন আপনি? এসব কেন? চুমু দাও। অগ্নিমূর্তি ধারণ করে সর্বোচ্চ ক্ষোভ প্রকাশ করার মাঝে এমন একটি কথা বলায় ভড়কে গেল হৈমি। গলায় চেপে রাখা হাতকে আর একটু শক্ত করে বলল, খুন করে দেব একদম। আমি আর চুমু দেব। ঘাড় বাঁকিয়ে হৈমির ঠোঁটে আলতো করে চুমু দিল রুদ্র। সঙ্গে সঙ্গে ছিটকে সরে গেল হৈমি। ঠোঁটে হাত ঘষতে ঘষতে থুতু ফেললো। এক থু। চট করে উঠে দাঁড়ালো রুদ্র। এক এক করে পা ফেলে হৈমির দিকে এগিয়ে বলল, আমি বলেছিলাম সাদমানের থেকে দূরে থাকতে, রাইট? থাকোনি। এত বড় ভুলের শাস্তি না দিয়ে চুমু চেয়েছি, খুশি হওয়ার কথা, রাইট? তা না করে তিরিং বিরিং করে লাফাচ্ছ। ড্যাম ইট। বলিষ্ঠ হাতটা বাড়িয়ে হৈমির একটি হাত শক্ত করে চেপে ধরল। উচ্চতায় হৈমি তার গলা সমান, তাই তার দিকে সব বর্ণ ঝুঁকে গিয়ে বলল, চুমু দাও, যেমনটা দাদিনকে দিয়েছ তখন। দাদিনকে চুমু দিয়েছে বলে এখন তাকেও দিতে হবে? সে আর দাদিন কি এক হলো? তাছাড়া দাদিনকে সে গালে চুমু খেয়েছে। এই অসভ্য লোকটা ঠোঁট আঁকাচ্ছে কেন? অস্থির হয়ে সহসা কেঁদে ফেলল হৈমি। বলল, আপনি খুব খারাপ, আমি ভাইয়াকে সবটা বলে দেব। আপনি যতই ভয়ানক হন না কেন, আমার ভাইয়া আপনাকে ভয় পায় না। এই মেয়ে, চুমু দাও। হৈমিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ধমক দিল রুদ্র। কাঁপতে কাঁপতে মুখ বাড়ালো হৈমি। রুদ্র ঠোঁট জোড়া এগিয়ে দিতেই হৈমি চট করে তার গালে সজোর একটা কামড় বসালো। এমনভাবে দাঁত বসালো যে দাড়ি ভরা গাল পেয়েও বিন্দু বিন্দু রক্ত বেরিয়ে এলো। রুদ্র চোখ মুখ কুঁচকে মুখ দিয়ে শব্দ বের করলো। তার হাত আলগা হয়ে এলো। হৈমি ছুটে পালালো ছাদ থেকে। ছুটে চলে যাওয়ার সময় অবশ্য কয়েকটা কথা বলে গেল। কিরে লুচ্চা, এখন তুই অশ্লীল শব্দ করিস কেন? হৈমির চুমু খাবি তাই না? হৈমির খেলি তো কামড়, দেখ কেমন লাগে। শালা বদমাইশ, ইতর লোক।